আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্য বিধান মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে মৌলিক সামষ্টিক অর্থনীতি ৩ নম্বর লেকচারে আমরা জাতীয় আয় পরিমাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে সার্কুলার ফ্লো অফ এক্সপেন্ডিচার এন্ড ইনকাম, অর্থাৎ আয় এবং ব্যয়ের চক্রাকার প্রবাহ। আয় এবং ব্যয়ের চক্রাকার প্রবাহ সম্পর্কে অর্থনীতিতে বিভিন্ন খাত রয়েছে, যেমন পারিবারিক খাত, উৎপাদন খাত বা ফার্ম, সরকারি খাত এবং বৈদেশিক খাত। অর্থনীতিতে এই খাতগুলোর মধ্যে আয়, ব্যয় বা দ্রব্য, সেবা এবং উপকরণের প্রবাহ ঘটে, অর্থাৎ এক খাত থেকে অন্য খাতের মধ্যে এই প্রবাহটা ঘটে। ধরি তাকে আয়ের বা ব্যয়ের আয় প্রবাহ বলা হয়, চক্রাকার প্রবাহ বলা হয়। ধরি অর্থনীতিতে দুটি খাত রয়েছে, একটা হচ্ছে হাউসহোল্ডস বা পারিবারিক খাত, আরেকটা হচ্ছে ফার্মস বা ফার্মস। আর দুটি বাজার রয়েছে, একটা হচ্ছে উৎপাদনের উপকার, মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর আরেকটি হচ্ছে বাজার দ্রব্য সেবার বাজার, দ্য মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। এখন পরিবার সমূহ কি করে? পরিবার সমূহ উৎপাদনের উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ও উদ্যোক্তার মালিক। পরিবার আবার ভোগের জন্য দ্রব্য সেবার ক্রেতাও। আর ফার্মের কাজ, ফার্ম সমূহ দ্রব্য সেবা উৎপাদন করে এবং এই উৎপাদনের জন্য পরিবার সমূহের কাছ থেকে উৎপাদনের উপকরণ ক্রয় করে। দ্রব্য বাজারে আসলে কি হয়? দ্রব্য বাজারে ফার্মের উৎপাদিত দ্রব্য সেবা ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ দ্রব্য বাজারে পরিবার সমূহ হচ্ছে ক্রেতা আর ফার্ম সমূহ হচ্ছে বিক্রেতা। অন্যদিকে উপকরণ বাজারে উৎপাদনের উপকরণের ক্রয় বিক্রয় হয়। উপকরণ বাজারে ফার্ম সমূহ হলো ক্রেতা এবং পরিবার হচ্ছে বিক্রেতা। অর্থনীতিতে পরিবার এবং ফার্মের মধ্যে বাজার সমূহের মাধ্যমে, অর্থাৎ উৎপাদনের বাজার এবং উৎপাদনের উপকরণ বাজার সমূহের মাধ্যমে লেনদেন ঘটে। ধরুন প্রথমে ধরি ফার্মে দ্রব্য সেবা উৎপাদনের জন্য, এখানে বলা হচ্ছে যে দ্রব্য সেবা উৎপাদনের জন্য ফার্ম থেকে যে ফার্ম দ্রব্য সেবা উৎপাদন করার জন্য এই উপকরণের বাজার থেকে হাউস হোল্ডের যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপের যে ক্রয় বিক্রয় হয়, এখান থেকে ফার্ম সমূহ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ ক্রয় করে এবং এই উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ফার্ম দ্রব্য ও সেবা উৎপাদন করে। এই দ্রব্য ও সেবা আবার দ্রব্য ও সেবার বাজারে বিক্রয় করে এবং এই দ্রব্য ও সেবার বাজার থেকে পরিবার সমূহ দ্রব্য ও সেবা ক্রয় করে। অর্থাৎ এখানে এই যে হাউস হোল্ড থেকে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বাজার, উপকরণের বাজার মাধ্যমে হয়ে ফার্মের কাছে যে আমার ফার্ম থেকে দ্রব্য সেবার বাজারের মাধ্যম হয়ে পরিবার সমূহের কাছে আছে। অর্থাৎ এখানে উৎপাদনের উপকরণ এবং দ্রব্য সেবার একটা ভৌত প্রবাহ ঘটে। এই যে ভৌত প্রবাহ, অর্থাৎ একবার হাউস হোল্ড থেকে ফার্মে, ফার্ম থেকে দ্রব্য সেবার আকারে হাউস হোল্ডে, এই প্রবাহটা চলতে থাকে চক্রাকার। একে বলা হয় চক্রাকার প্রবাহ। এই যে উৎপাদন উপকরণ এবং দ্রব্য সেবার যে ফিজিক্যাল প্রবাহ হয় বা ভৌত প্রবাহ হয়, এটাকে বলা হয় আসলে প্রকৃত প্রবাহ। এখন ধরুন যে ফার্ম যে হাউস হোল্ডের কাছ থেকে উৎপাদনের উপকরণ সমূহ ক্রয় করে, তার বিনিময়ে কিন্তু ফার্ম ব্যয় করে থাকে, অর্থাৎ ল্যান্ডের জন্য দেয় ফার্ম খাজনা,
লেবারের জন্য মজুরি, ক্যাপিটালের জন্য দেয় সুদ, এন্টারপ্রেনিয়রশিপ পায় হচ্ছে আপনার মুনাফা। অর্থাৎ এই আপনার খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা আকারে হাউসহোল্ড আয় করে। হাউসহোল্ড যে আয়টা করে সেই আয়টা তার প্রয়োজনীয় দ্রব্য এবং সেবা ক্রয় করার জন্য ব্যয় করে থাকে। অর্থাৎ হাউসহোল্ড যে ফার্ম থেকে যে আয় করে সেটা দ্রব্য বাজারে দ্রব্য সেবা ক্রয়ের মাধ্যমে ব্যয় করে, যা ফার্মের কাছে আয় হিসেবে যায়। অর্থাৎ এখানে আমরা দেখি যে ফার্মের ব্যয়, উপকরণের জন্য যে ব্যয় হয় সেটা হাউসহোল্ডের জন্য অর্থাৎ পরিবার সমূহের জন্য কিন্তু আয়। আবার পরিবার সমূহ দ্রব্য সেবা ক্রয়ের জন্য যে ব্যয় করে সেটা ফার্মের জন্য আয়। অর্থাৎ ফার্ম থেকে ব্যয় আকারে হাউসহোল্ডের যে হাউসহোল্ড থেকে যে ইনকাম সেটা আবার ফার্মের দ্রব্য বাজারের মাধ্যমে ফার্মের কাছে। এখানে একটা আর্থিক প্রবাহ চলে, এটাকে বলা হয়, এই প্রবাহটাকে বলা হয় আসলে আর্থিক প্রবাহ বা মানিটারি ফ্লো। এখন আমরা একটা মুক্ত বাজার অর্থনীতির কথা বিবেচনা করি। মুক্ত বাজার অর্থনীতিতে আপনার খাত হচ্ছে চারটি, যেমন হাউসহোল্ডস, ফার্মস, গভর্নমেন্ট অ্যান্ড বহির্বিশ্ব, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর বাজার হচ্ছে তিনটি, এটা হচ্ছে মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার। এখন দেখি আমরা হাউসহোল্ড, ফার্মস, গভর্নমেন্ট এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই যে চারটি খাত রয়েছে, চারটি খাতগুলোর আয় এবং ব্যয় কিভাবে হয়। হাউসহোল্ড উৎপাদনের উপকরণের মান, অর্থাৎ হাউসহোল্ডের কাছে ভূমি, শ্রম, মূলধন, এন্টারপ্রেনিয়রশিপ সব আছে। সুতরাং হাউসহোল্ড এইসব বিক্রির মাধ্যমে ওয়েজ পায়, ইন্টারেস্ট পায়, রেন্ট পায়, প্রফিট পায়। আবার এই ট্রান্সফার পেমেন্ট পায় আসলে সরকার, ট্রান্সফার পেমেন্ট, এই চারটির মাধ্যমে হাউসহোল্ডের আয় করে। হাউসহোল্ড হাউসহোল্ডের যে আয়টা সেটা ব্যয় করে দ্রব্য এবং সেবা ক্রয়ের জন্য, আবার সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য। ফার্ম সমূহ যে দ্রব্য সেবা উৎপাদন করে সেটা বিক্রির মাধ্যমে আয় করে, এবং এই আয়টা ফার্ম ওয়েজ, ইন্টারেস্ট, রেন্ট, প্রফিট এবং ট্যাক্স আকারে ব্যয় করে। অর্থাৎ ওয়েজ তার উৎপাদনের উপকরণ বাবদ এবং সরকারকে ট্যাক্স বাবদ ফার্ম ব্যয় করে থাকে। সরকারের ইনকাম করে হাউসহোল্ড এবং ফার্মের কাছ থেকে কর সংগ্রহের মাধ্যমে, আর ব্যয় করে যে আয় করে সেটা ব্যয় করে হাউসহোল্ড এবং ফার্মকে দ্রব্য সেবা, যেমন রাস্তাঘাট নির্মাণ, স্কুল, কলেজ, তারপরে আপনার শিক্ষা, হাসপাতাল ইত্যাদি নির্মাণ বাবদ ব্যয় করে থাকে। আবার কিছু হস্তান্তর ব্যয় করে, যেমন ভাতা, ভর্তুকি ইত্যাদি বাবদ ব্যয় করে থাকে, যা ফার্ম এবং হাউসহোল্ডের কাছে যায়। এবার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আয় হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ এক্সপোর্ট করে দেশীয় পণ্য এক্সপোর্টের মাধ্যমে রপ্তানির মাধ্যমে আয় করে, আবার আমদানির মাধ্যমে ব্যয় করে। আমরা একটা যে মুক্তবাজার অর্থনীতির একটা সার্কুলার দেখি। মুক্তবাজার অর্থনীতি সার্কুলার হলে এটা হচ্ছে হাউসহোল্ড, গভর্নমেন্ট, ফার্মস, আর হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা চারটা খাত। আর এটা হচ্ছে মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজারে এখানে ব্যাংক সমূহ এবং ব্যাংক বহির্ভূত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থাকে। এবার যে আমরা তো আগেই দেখেছি হাউসহোল্ড এবং ফার্মের মধ্যে যে কিভাবে সার্কুলার ফ্লো হয়, অর্থাৎ আয়ের প্রবাহটা কিভাবে হয়, আয় ব্যয়ের যে প্রবাহটা সেটা কিভাবে হয় সেটা আমরা পূর্বে ব্যাখ্যা করেছি। তাও আবার একটু কথা, হাউসহোল্ড উপকরণ বাজারে উৎপাদনের উপকরণ, ফার্মের কাছে উৎপাদনের উপকরণ বিক্রির মাধ্যমে আয় করে, তার এই আয় দ্রব্য বাজারে
ফার্মের উৎপাদিত দ্রব্য সেবা ক্রয়ের মাধ্যমে ব্যয় করে। আর ফার্ম কি করে? উৎপাদন দ্রব্য বাজার থেকে দ্রব্য দ্রব্য সেবার বাজারে উৎপাদিত দ্রব্য বিক্রি করে আয় করে এবং এই আয় উৎপাদন উপকরণ ক্রয়ে ব্যয় করে। অর্থাৎ এখানে আয় ব্যয়টা সমান, এই সার্কুলার ফ্লোতে কিন্তু আয় ব্যয়ের সমান। এখন যে হাউসহোল্ড বা পরিবার উৎপাদনের উপকরণ সমূহ বিক্রয় করে যে ইনকামটা করে, সে ইনকাম কিন্তু পুরোটা ভোগে ব্যয় করে। বাস্তবে মানুষ যা আয় করে তার পুরোটা কিন্তু ভোগে ব্যয় করে না, তার কিছু অংশ অর্থাৎ মানুষের ইনকামের কিছু অংশ ব্যাংকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় আকারে জমা রাখে, যাতে ভবিষ্যতে অনিশ্চিত পরিস্থিতির মোকাবেলা করা যায়, যাতে ভবিষ্যতে ভোগ ব্যয় মেটানো যায় সে কারণে। সুতরাং এই যে এই সঞ্চয়, যে আয় থেকে যে সঞ্চয়টা হয় সেই সঞ্চয় এখানে লাল রঙের যে ফ্লো ইউজ করে সেটা যায় হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটে। অর্থাৎ এটা প্রবাহ থেকে, সঞ্চয়টা প্রবাহ থেকে বের হয়ে তা আর্থিক বাজারে চলে যায়। এই যে প্রবাহ থেকে সঞ্চয় আকারে যে আয়ের যে অংশটা বের হয়ে যায় সেটাকে বলা হয় ইনজেকশন। অর্থাৎ সেভিংস এখানে না, এটাকে বলা হয় লিকেজ। তো সেভিং এখানে বের হয়ে গেছে, এই বের হয়ে যাওয়া অর্থাৎ লিক হয়ে বের হয়ে যাওয়া এটাকে বলা হয় আসলে লিকেজ, সেভিং লিকেজ। আর ফিনান্সিয়াল মার্কেটে কি হয়? ব্যাংকগুলো এই সঞ্চয়টাকে ফার্মকে ঋণ আকার, ফার্ম ঋণ নেই কেন? বিনিয়োগের জন্য। সুতরাং এই সঞ্চয়টা বিনিয়োগ আকারে আবার ফ্লোতে প্রবেশ করে। এই যে এটা আবার প্রবেশ করে, লিকেজ হয়েছে এখানে সেভিংস আকারে, আবার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আকারে সেটা ইনজেক্ট হচ্ছে বা এটাকে বলা হয় এই যে প্রবেশ করছে। সুতরাং এখানে বিনিয়োগ হচ্ছে, এই ক্ষেত্রে আপনার ইনজেকশন। এখন আসা যাক হাউসহোল্ড, গভর্নমেন্ট এবং ফার্মের সাথে সম্পর্কটা কি। গভর্নমেন্ট আয় করে হাউসহোল্ডের উপর করার করে এবং ফার্মের উপর করার, তাহলে এই দুটোর উপরে করার পরে গভর্নমেন্ট আয় করে। আর গভর্নমেন্ট এই আয়টা, সরকার এই আয় বিভিন্নভাবে ফার্ম এবং পরিবারকে সরকারি ব্যয়ের মাধ্যমে ফার্ম এবং পরিবারের জন্য ব্যয় করে থাকে। সুতরাং এখানে ট্যাক্সটা লিকেজ হয়ে গভর্নমেন্টের কাছে চলে আসে, ট্যাক্সটাকে বলা হয় লিকেজ। যে ট্যাক্সটা বের হয়ে গেছে সেটাকে বলা হয় লিকেজ। আবার এই ট্যাক্সটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আকারে হাউসহোল্ড এবং ফার্মের কাছে গিয়ে প্রবেশ করেছে, এটাকে বলা হয় ইনজেক্ট। সুতরাং এক্ষেত্রে ট্যাক্সেস হলো লিকেজ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় হলো ইনজেকশন। এখন এই যে এবার আসি আমাদের বহির্বিশ্বের সাথে সম্পর্কটা কিরকম। হাউসহোল্ড অনেক সময় হাউসহোল্ডের বাইরের দেশে উৎপাদিত দ্রব্য সেবার প্রয়োজন দেখা দিতে পারে। যেমন ধরুন একজন ব্যক্তির বিদেশি রাইটারের লেখা একটা বইয়ের দরকার। এখন সে বিদেশি রাইটারের লেখা বইটা এই দ্রব্য বাজারে পাওয়া যায়, সেটা কি হয়? সেটার জন্য আমরা অ্যামাজনের মাধ্যমে, ধরুন অ্যামাজন থেকে এই বিদেশি রাইটার বইটা বাইরের দেশ থেকে আনলাম, এটা একটা আমদানি করল। এখন এই আমদানি বাবদ হাউসহোল্ড একটা অর্থ, একটা ব্যয় করেছে, আমদানি ব্যয় করেছে। এই যে আমদানি ব্যয়টা এটা ফ্লো থেকে লিকেজ হয়ে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে চলে গেছে। সুতরাং এটাকে বলা হয় লিকেজ, অর্থাৎ আমদানি ব্যয় বা ইম্পোর্টসটা লিকেজ। এখন বিদেশের লোকজনের কাছে তো বহির্বিশ্বেও আমাদের দেশের উৎপাদিত দ্রব্য সেবার চাহিদা থাকে। যেমন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চাহিদা বাইরে আছে, বাংলাদেশ তৈরি পোশাক শিল্প বিদেশে রপ্তানি করে। সুতরাং এটা আবার ফার্ম সমূহের উৎপাদিত দ্রব্য রপ্তানির মাধ্যমে সেটা এক্সপোর্ট
আকার অর্থাৎ রপ্তানি আয় আকারে প্রবাহে প্রবেশ করে। এখানে একটা জিনিস উল্লেখ্য, আমদানি ব্যয় এবং রপ্তানি ব্যয় সমান নাও হতে পারে অর্থনীতিতে। যদি তার মানে আমরা এখানে লিকেজ পেয়েছি কয়টা, একটা হচ্ছে সেভিংস, ট্যাক্সেস, ইম্পোর্টস, আর ইনজেকশন হচ্ছে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এক্সপোর্টস। এই যে ইম্পোর্টস, ট্যাক্সেস এবং সেভিংস ইকুয়াল যদি এক্সপোর্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি সমান হয়, তাহলে বলা হবে অর্থনীতিতে ভারসাম্য বিরাজ করছে। বাস্তবতে ইম্পোর্ট অর্থাৎ আমদানি ব্যয় এবং রপ্তানি আয় সমান নাও হতে পারে। এখন আসা যাক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি। GDP is the market value of all final goods and services produced within a given period of time by factors of production located within a country. এই অর্থাৎ এখানে বলছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের অভ্যন্তরে বিদ্যমান উৎপাদনের উপকরণ দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে বা আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। এই সংখ্যাটাকে বিশ্লেষণ করলে আমরা চারটি বিষয় পাই। একটা হচ্ছে ইন এ গিভেন ইয়ার, একটি নির্দিষ্ট সময়, আমরা বলছি সাধারণত এটা এক বছর। অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, অর্থনীতিতে তো অনেক ধরনের গুডস এন্ড সার্ভিসেস উৎপাদিত হয় যাবে, কিন্তু সেক্ষেত্রে চূড়ান্ত দ্রব্য ও সেবা কোনগুলো, যেগুলো শুধুমাত্র ভোগের জন্য ব্যবহার করা হয়, অন্য কোনো উৎপাদন উপকরণ হিসেবে ব্যবহার করা হয় না, সেগুলোকে চূড়ান্ত দ্রব্য ও সেবা বলা হয়। এখানে কিছু প্রাইমারি দ্রব্য থাকতে পারে, কিছু মাধ্যমিক দ্রব্য আছে, কিন্তু কিছু চূড়ান্ত দ্রব্য আছে। কিন্তু জাতীয় আয় গণনা করার সময় শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা গণনা করতে হবে। মাধ্যমিক এবং প্রাথমিক দ্রব্যের দাম জাতীয় আয়ে জিডিপিতে অন্তর্ভুক্ত করা যায় না। 3 নম্বর হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন লোকেটেড উইথিন এ কান্ট্রি। উইথিন এ কান্ট্রি অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বিদ্যমান উৎপাদন উপকরণ আছে সেগুলো। এখানে একটা দেশের অভ্যন্তরে আমাদের দেশে ধরুন বাংলাদেশে বিদেশি শ্রমিকও থাকতে পারে, সুতরাং বিদেশি শ্রমিকের উৎপাদন দ্রব্য সেবা পণ্য আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয়, যেহেতু এটা একটা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আছে এবং এটা উৎপাদনের একটি উপকরণ। এটা হচ্ছে মার্কেট ভ্যালু বা বাজার মূল্য। এখানে যে বাজার মূল্য আমরা কিভাবে বের করি, ধরুন অর্থনীতিতে দুইটি দ্রব্য উৎপাদিত হয়, এক্স এন্ড ওয়াই, এবং এই দুটি দ্রব্যের দাম যদি হয় পিএক্স এবং পিওয়াই, আর এগুলোর বাজার মূল্য হবে, টোটাল যদি বাজার মূল্য হয় তার পি, অর্থাৎ প্রত্যেকটি দ্রব্যের পরিমাণকে ওই দ্রব্যের দাম দিয়ে গুণ করে ওই সমষ্টি নিলে সেটা মার্কেট ভ্যালু হয়। এখন ধরে একটা উদাহরণে আসে, assume a country produced two final goods. ধরি একটি দ্রব্যে দুটি চূড়ান্ত দ্রব্য এক্স এন্ড ওয়াই উৎপাদন করে, এবং এই দুটি দ্রব্যের দাম হচ্ছে যথাক্রমে পিএক্স এবং পিওয়াই। সুতরাং জিডিপি হবে কিউএক্স, কিন্তু এখানে এক্স দ্রব্যের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, ইনটু পিএক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম। এটা হচ্ছে এক্স দ্রব্যের যে একটা মার্কেট ভ্যালু শুধুমাত্র, আর প্লাস কিউ ওয়াই দ্রব্যের পরিমাণ গুণ পি ওয়াই দ্রব্যের দাম, আর এই এদের সমষ্টি
হচ্ছে জিডিপি। সুতরাং জিডিপি বলতে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার মূল্যকে জিডিপি বলে। এখন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, GNP. GNP is the market value of all final goods and services produced within a given period of time by factors of production owned by a country's citizens, regardless of where the output is produced. অর্থাৎ এই জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের নাগরিকদের দ্বারা একটি দেশের নাগরিকদের দ্বারা, একটি দেশের উৎপাদনের উপকরণ দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার মূল্যকে জিএনপি বলে বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয়। অর্থাৎ জিএনপিতে দেশীয় নাগরিক, যেমন বাংলাদেশে অনেক প্রবাসী, বাংলাদেশের অনেক নাগরিক দেশে কাজ করে, যেগুলো তারা প্রবাসী, তাদের আয়টা আমাদের ন্যাশনাল প্রোডাক্টে, জিএনপিতে অর্থাৎ মোট জাতীয় উৎপাদনে যোগ হবে। আর আমাদের দেশের অভ্যন্তরে যে সকল বিদেশিরা কাজ করে, তাদের আয়টা জিএনপিতে যোগ হবে। অর্থাৎ জিডিপিতে এবং জিএনপি এবং জিডিপির মধ্যে এই একটা পার্থক্য। অর্থাৎ জিএনপিতে আমরা যদি জিডিপিতেও একটি নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়, জিএনপিতেও কিন্তু একটি নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়। জিডিপিতে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্য বিবেচনা, জিএনপিতেও চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য বিবেচনা করা হয়। জিডিপিতে একটি দেশের অভ্যন্তরে যে উৎপাদনের উপকরণ রয়েছে, সেগুলোর দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা বিবেচনা করা হয়। কিন্তু জিএনপিতে একটি দেশের নাগরিক, একটি দেশের যে উৎপাদনের উপকরণ আছে, সেগুলো দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার হিসেব করা হয়। অর্থাৎ এখানে হচ্ছে জিএনপি এবং জিডিপি একটা প্রধান পার্থক্য। আমরা জিএনপি হিসেব করার সময়, তাহলে আমরা জিডিপির সাথে দেখুন, জিএনপি ইকুয়াল জিডিপি প্লাস ফ্যাক্টরস পেমেন্টস ফ্রম অ্যাব্রোড অর্থাৎ মাইনাস ফ্যাক্টর পেমেন্টস টু অ্যাব্রোড। অর্থাৎ দেশের বাইরে যে সকল নাগরিক আছে, তাদের আয়টা জিডিপির সাথে যুক্ত হয় এবং দেশের যে অবস্থিত যে বিদেশি নাগরিক আছে, তাদের আয়টা জিডিপি থেকে বিয়োগ করে জিএনপি গণনা করা হয়। সুতরাং আমরা জিএনপির সংজ্ঞায় স্পষ্ট করে বলতে হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে প্রবাসীদের দ্বারা উৎপাদিত দ্রব্য, চূড়ান্ত দ্রব্য সেবা বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলা হয়। নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি বা নিট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন থেকে যদি ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়া হয়, তবে নেট জাতীয় উৎপাদন। ডেপ্রিসিয়েশন বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বলতে যেটা বুঝি আমরা, যন্ত্রপাতি, কলকারখানা, ঘরবাড়ি ইত্যাদি দ্রব্য ও সেবা উৎপাদনের কাজে ব্যবহৃত হওয়ার ফলে প্রতিদিনে কিছুটা ক্ষয় হয়। অর্থাৎ মূলধনী দ্রব্যগুলো ব্যবহারের ফলে ক্ষয় হতে থাকে বা কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তাই এদের সংস্কার ও মেরামত করার প্রয়োজন হয় এবং কালক্রমে এইসব মূলধনী দ্রব্য অকেজো হয়ে পড়ে।
সুতরাং এসব মূলধনী দ্রব্যের সংস্কার ও মেরামতের জন্য মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা মূলধন ভোগ ভাতা সিসিএও বলা হয়। অন্যভাবে বলা যায়, দ্রব্য উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যমান মূলধন মজুদের ভোগ বা ব্যবহারের মূল্যই হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। ন্যাশনাল ইনকাম কি? National income is the total income earned by the factors of production owned by a country's citizens. অর্থাৎ একটি দেশের নাগরিকদের কাছে বিদ্যমান উৎপাদনের উপকরণসমূহ ব্যবহার করে মোট যে আয় করা হয় তাকে জাতীয় আয় বলা হয়। জাতীয় আয় অর্থাৎ একটি দেশের দেশে নাগরিকদের দ্বারা উৎপাদিত, অর্থাৎ একটি দেশের নাগরিকদের কাছে যে উৎপাদনের উপকরণ সমূহ আছে সেগুলোর মাধ্যমে যে আয় হয় সেটা হিসাব করে। এখানে বাইরের যে জিডিপিতে যেভাবে বলা হচ্ছে যে দেশের অভ্যন্তরে বিদ্যমান উৎপাদনের উপকরণের আয় হিসাব করা হয় না। জাতীয় আয় ন্যাশনাল ইনকাম আমরা পরিমাপ জিডিপি থেকে আসে ন্যাশনাল ইনকাম আমরা পরিমাপ করতে পারি। এটা হচ্ছে জিডিপির সাথে জিডিপি প্লাস ফ্যাক্টরস পেমেন্টস ফ্রম অ্যাব্রোড মাইনাস ফ্যাক্টর পেমেন্টস টু অ্যাব্রোড, যা আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন পাই। অর্থাৎ জিডিপির সাথে প্রবাসীদের আয় যোগ করে এবং দেশে বিদ্যমান বিদেশিদের আয় বিয়োগ করে আমরা মোট জাতীয় উৎপাদন পাই। আবার মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি যাবত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতি অর্থাৎ এটাকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাই। আবার নিট ন্যাশনাল প্রোডাক্ট থেকে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি থেকে বলা হয় পারিসংখ্যানিক ব্যবধান বাদ দিলে জাতীয় আয় পাওয়া যায়। এখন আসা যাক রিয়েল and nominal GDP. Real GDP কি nominal GDP কি? Real GDP is the value of final goods and services produced in a given year when valued at the prices of a reference base year. অর্থাৎ রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার যদি চলতি বাজার মূল্য, বিদ্যমান বাজার মূল্য বাজার মূল্যকে রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে জিডিপি হিসাব করার সময় যে বছরের জিডিপি ধরুন 2020 সালের জিডিপি হিসাব করার জন্য 2020 সালে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার পরিমাণের সাথে একটা বেজ ইয়ার, বাংলাদেশের বেজ ইয়ার হচ্ছে 2005-06, 2005-06 দামের স্তরের সাথে দিয়ে যদি গুণ করা হয় এবং অর্থাৎ এর মাধ্যমে যদি জিডিপি হিসাব করা হয় তাকে প্রকৃত জিডিপি বলা হয়। যে প্রকৃত জিডিপি আসলে এর আগে মনে হয় একটু উল্টো বলেছি। রিয়েল জিডিপি হচ্ছে আসলে আপনার বর্তমান বছরে রিয়েল জিডিপি উৎপাদিত দ্রব্য সেবার পরিমাণকে ভিত্তি বছরের দামের স্তর দিয়ে গুণ করে যে জিডিপি কাউন্ট করা হয় তাকে প্রকৃত জিডিপি বলা হয়। অর্থাৎ প্রকৃত জিডিপিকে ভিত্তি বছরের দামের স্তর, বর্তমান বছরের উৎপাদনের পরিমাণের সাথে ভিত্তি বছরের দামের স্তর গুণ করে যে জিডিপি হিসাব করা হয় তাকে প্রকৃত জিডিপি বলে। And nominal GDP is the value of final goods and services produced in a given year when valued at the prices of that year. অর্থাৎ যদি যে বছরের 2020 সালের জিডিপি হিসাব করার সময় যদি 2020 সালের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার পরিমাণকে 2020 সালের দামের স্তর দিয়ে যদি গুণ করে জিডিপি হিসাব করা হয় তবে তাকে আর্থিক জিডিপি বা নমিনাল জিডিপি বলা হয়।
যেমন এখানে বলছে রিয়েল জিডিপি, তাহলে আমরা 2000 যদি বলা হয় 2020 সালের, আমি যদি মনে করি অর্থনীতিতে দুটি দ্রব্য উৎপাদিত হয়, একটা হচ্ছে আপেল, একটা হচ্ছে অরেঞ্জ। 2020 সালের রিয়েল জিডিপি পরিমাপ করার জন্য আমরা অরেঞ্জ এবং 2020 সালে যদি আমি জিডিপি হিসাব করার সময় 2020 সালের আপেলের পরিমাণকে, এই আপেলের যে 2005 সালে যে দাম ছিল, অর্থাৎ 2005 সালকে ভিত্তি বছর বিবেচনা করে 2005 সালে আপেলের যে দাম ছিল সেটাকে দিয়ে গুণ করে অনুরূপভাবে 2020 সালের উৎপাদিত অরেঞ্জের পরিমাণকে 2005 সালে অরেঞ্জের যে দাম ছিল তা দিয়ে গুণ করে তাদের সমষ্টির মাধ্যমে যে জিডিপি গণনা করা হয় তাকে প্রকৃত জিডিপি বলা হয়। আর নমিনাল জিডিপির ক্ষেত্রে 2020 সালের যে আপেলের পরিমাণকে 2020 সালের আপেলের দাম দিয়ে গুণ করা হয়, আবার 2020 সালের অরেঞ্জের পরিমাণকে 2020 সালের অরেঞ্জের দামের স্তর দিয়ে গুণ করে জিডিপি হিসাব করলে সেটাকে নমিনাল জিডিপি বলা হয়। জিডিপি ডিফ্লেটর কি? জিডিপি, নমিনাল জিডিপিকে যদি রিয়েল জিডিপি থেকে দিয়ে ভাগ করে তাকে হান্ড্রেডস দিয়ে গুণ করলে আমরা জিডিপি ডিফ্লেটর পাই। এখন আসি পার্সোনাল অ্যান্ড ডিসপোজেবল ইনকাম। ব্যক্তিগত পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সব পরিবার বা ব্যক্তির আয়কে ব্যক্তিগত আয় বলা হয়। ব্যক্তিগত আয় হিসাব করার জন্য জাতীয় আয় থেকে ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্সেস বিয়োগ করতে হয়, কর্পোরেট প্রফিট বিয়োগ করতে হয়, আর হচ্ছে সামাজিক নিরাপত্তা বীমাতে যে কন্ট্রিবিউশন, অর্থাৎ সামাজিক নিরাপত্তা বীমার জন্য যে অর্থ দেওয়া হয় সেটা বিয়োগ করা হয়, আর নেট ইন্টারেস্ট অর্থাৎ নেট সুদের হার বিয়োগ করা হয়, আর যোগ করা হচ্ছে ডিভিডেন্ডস, গভর্নমেন্ট ট্রান্সফার অফ টু ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ সরকার যে হস্তান্তর ব্যয় দিয়ে থাকে পরিবারকে সেটা, আর পার্সোনাল ইন্টারেস্ট ইনকাম। এভাবে ব্যক্তিগত আয় হিসাব করা হয়। আর ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, এটা হচ্ছে ব্যক্তিগত আয় থেকে, অর্থাৎ একজন ব্যক্তি যে ইনকাম করে সেই ইনকাম থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয় তাহলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। এখন দেখি জাতীয় আয়ের পরিমাপের পদ্ধতি গুলো কি। জাতীয় আয় 3 ভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ বা ব্যয় পদ্ধতি, দ্য ইনকাম অ্যাপ্রোচ বা আয় পদ্ধতি, আর একটা হচ্ছে দ্য প্রোডাক্ট অ্যাপ্রোচ বা উৎপাদন পদ্ধতি। দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ বা ব্যয় পদ্ধতি গুলি। There are 4 main groups in the economy: households, farms, the government, and the rest of the world. There are also 4 main categories of expenditure. অর্থাৎ এখানে সাধারণত অর্থনীতিতে বলা হয় 4টি গ্রুপ আছে, একটা হাউসহোল্ড, ফার্মস, সরকার এবং বহির্বিশ্ব। এখানে আবার ব্যয়ের অর্থ আমরা দেখেছি অর্থনীতিতে ব্যয়ের 4টি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে যেমন পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, যেটাকে আমরা ব্যক্তিগত ভোগ ব্যয় বলি, যা পরিবার গুলো যে তাদের দ্রব্য সেবা ক্রয় করার জন্য যে ব্যয়টা করে থাকে, দ্রব্য সেবা ভোগের জন্য যে ব্যয়টা করে থাকে সেটাকে বলা হয় পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, যা সি দিয়ে দেখানো হয়। এটা হচ্ছে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ মোট বেসরকারি অভ্যন্তরীণ বিনিয়োগ। এটাতে দেশের অভ্যন্তরে বিদ্যমান ফান্ডস এবং হাউসহোল্ড নতুন ক্যাপিটালের জন্য যে যেমন প্লান্ট, ইকুইপমেন্ট, ইনভেন্টরি এবং নতুন রেসিডেন্টের জন্য যে ব্যয় করে থাকে সেটা হচ্ছে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। আর এটা হচ্ছে গভর্নমেন্ট কনজাম্পশন অ্যান্ড গ্রস ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সরকারি ভোগ এবং মোট বিনিয়োগ, সরকার যেটাকে আমরা সহজ ভাষায় সরকারি ব্যয়। একটা হচ্ছে নেট এক্সপোর্টস। নেট এক্সপোর্টস হচ্ছে নেট স্পেন্ডিং বাই দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে এক্সপোর্ট থেকে যদি ইম্পোর্টস বাদ দেওয়া হয় তাহলে নেট এক্সপোর্ট বাদ দেওয়া। নেট এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিয়োগফল।
The expenditure approach calculates GDP by adding together these four components of spending. It is shown here in equation form. অর্থাৎ ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের জন্য এই যে অর্থনীতিতে যে চারটি ক্যাটাগরি অর্থাৎ ব্যয়ের যে চারটি ক্যাটাগরি রয়েছে, যে কনজাম্পশন এক্সপেন্ডিচার, প্রাইভেট ডোমেস্টিক এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি এবং নেট এক্সপেন্ডিচার, এইগুলোর সমষ্টির মাধ্যমে অর্থাৎ এগুলো সমষ্টি নিয়ে যদি জাতীয় আয় গণনা করা হয় তবে তাকে জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি বলা হয়। The income approach. জাতীয় আয় পরিমাপের জন্য income approach আসলে The income approach measures GDP by summing the incomes that firms pay households for the services of the factors of production. They hire wages for labor, interest for capital, rent for land, and profit for entrepreneurship. আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের এই উপকরণ সমূহ যে আয় পায়, অর্থাৎ এখানে বলতে মজুরি, সুদ, খাজনা এবং মুনাফা পায়, তার যোগফলের মাধ্যমে যদি জাতীয় আয় হিসাব করা হয় তাহলে তাকে ইনকাম অ্যাপ্রোচ বলা হয়। তো জাতীয় আয় গণনার ইনকাম অ্যাপ্রোচ বলা হয়। তো জিডিপি জাতীয় আয় পদ্ধতিতে জিডিপি হচ্ছে র্যান্ড প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট প্লাস নেট এক্সপোর্ট। এবার আসা the product approach কে। When GDP is measured by the total value of all final goods and services produced in an economy is called the product approach of GDP measure. অর্থাৎ জিডিপি যদি অর্থনীতিতে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা আর্থিক মূল্য বিবেচনা করে যদি জিডিপি কাউন্ট করা হয় সেটাকে উৎপাদন পদ্ধতিতে জিডিপি বলা হয়। অর্থনীতিতে বিভিন্ন ধরনের দ্রব্য সেবা উৎপাদিত হয়, অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা হয় যে উৎপাদন পদ্ধতিতে জিডিপি হিসাব করার সময় চূড়ান্ত দ্রব্যের উৎপাদন হিসাব করতে হয়। কিন্তু suppose an economy produces three goods and services X, Y, and Z, and prices of these final goods and services are PX, PY, and PZ respectively. In the product approach, GDP is PX into QX, অর্থাৎ X দ্রব্যের দাম গুণ X দ্রব্যের পরিমাণ প্লাস Y দ্রব্যের দাম গুণ Y দ্রব্যের পরিমাণ প্লাস Z দ্রব্যের দাম গুণ Z দ্রব্যের পরিমাণ, এই সমষ্টি নিয়ে যদি জাতীয় আয় হিসাব করা হয় তাহলে সেটাকে প্রোডাক্ট অ্যাপ্রোচ জাতীয় আয় বলা হয়। প্রোডাক্ট এক্সপোর্ট অর্থাৎ উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় গণনা করার সময় সাধারণত যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। দ্বৈত গণনার সমস্যা কখন হয়? দ্বৈত গণনার সমস্যা হয় যদি অর্থনীতিতে জাতীয় আয় হিসাব করার সময় যদি চূড়ান্ত দ্রব্যের মূল্য হিসাবের পরিবর্তে যদি প্রাইমারি অথবা মাধ্যমিক দ্রব্যের মূল্য হিসাব করা হয়। প্রাইমারি দ্রব্য হচ্ছে যেগুলো অন্য দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, সেগুলোকে প্রাইমারি দ্রব্য বলা হয়। আবার মাধ্যমিক দ্রব্য কিন্তু অন্য দ্রব্য উৎপাদনের উপকরণ হিসেবে, অর্থাৎ কিছু অন্য দ্রব্য উৎপাদন হিসেবে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু চূড়ান্ত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে যদি চূড়ান্ত দ্রব্য গণনার পাশাপাশি যদি এমন হয় যে মাধ্যমিক দ্রব্যের হিসাবে কাউন্ট করা হয়েছে তাহলে কিন্তু অর্থনীতিতে দ্বৈত গণনার সমস্যা হয়ে যায়, অর্থাৎ জিডিপির পরিমাণ বেশি দেখায়। যেমন তবে এই জিডিপি দ্বৈত গণনার সমস্যা থেকে সমাধানের জন্য একটি উপায় হচ্ছে মূল্য পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজন পদ্ধতিটা হচ্ছে যে প্রাইমারি থেকে মাধ্যমিক থেকে চূড়ান্ত, এই যে লেভেল দ্রব্য উৎপাদনের যে প্রতিটি পর্যায়ে আছে এই পর্যায়গুলোতে যে মূল্য যোগ হয় সেই মূল্যগুলোকে যোগ করার মাধ্যমে যদি জাতীয় হিসাব করা যায় তাহলে সেটাকে মূল্য সংযোজন বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যার সমাধান হতে পারে। লিমিটেশন অফ রিয়েল জিডিপি। রিয়েল জিডিপির বেশ কিছু লিমিটেশন বলা হয়, অর্থাৎ লিমিটেশন আছে, সেগুলো হচ্ছে হাউসহোল্ড প্রোডাকশন। হাউসহোল্ড প্রোডাকশনটা কি? অর্থাৎ আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে দেখা যায় যে আমরা ফ্যামিলিতে যে মহিলারা
যে কাজ করে সব কাজের কিন্তু কোনো আর্থিক মূল্য দেওয়া হয় না। হাউসফুল প্রোডাকশনটা কি? প্রতিদিন একটি পরিবারে অসংখ্য উৎপাদন কার্যক্রম সংঘটিত হয়ে থাকে, যেমন খাদ্যদ্রব্য প্রস্তুত, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, হাঁস মুরগি লালন পালন, গরু ছাগলকে খাওয়ানো, সন্তানদের লেখাপড়া সাহায্য করা ইত্যাদি সবই উৎপাদনের কাজ। কিন্তু এসব কাজের কোনো আর্থিক লেনদেন সংঘটিত হয় না, কাজে তার জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। একজন গার্মেন্টস শ্রমিক জামা তৈরির জন্য মজুরি পায়, তখন তার মজুরি জিডিপিতে কিন্তু অন্তর্ভুক্ত হয়। কিন্তু বাসায় একজন মা যখন তার সন্তানের জন্য জামা তৈরি করে, তখন তার জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, যদিও উভয়ই একই অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। যদি পারিবারিক উৎপাদনকে জিডিপিতে গণনায় হিসাব করা হতো, তাহলে প্রকৃত জিডিপি দ্রুত গতিতে বৃদ্ধি পেত। আন্ডারগ্রাউন্ড ইকোনমি অ্যাক্টিভিটি। কালো অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি অংশ যেখানে লেনদেন হয়, আয় উপার্জন হয়, আয় বর্ধন হয়, কিন্তু কর ফাঁকি এবং আইন বিধিকে এড়ানোর জন্য সরকারের দৃষ্টিকোণ থেকে উৎপাদন কার্যক্রম বা আয়কে লুকিয়ে রাখা হয়। কিংবা বলা যায় অনুমোদিত দ্রব্য ও সেবার উৎপাদন যা কালো অর্থনীতির অংশ, অননুমোদিত অর্থাৎ যে সকল উৎপাদনে সরকারের কোনো অনুমোদন নেই সেগুলোকে কালো অর্থনীতির অংশ হতে। এ ধরনের কালো টাকা বা উৎপাদন জিডিপিতে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। এ ধরনের অর্থনীতিকে ছায়া অর্থনীতিও বলা হয়। এ ধরনের কার্যক্রম অর্থনৈতিকভাবে বৈধ ধরনের হতে পারে, আবার অবৈধ হতে পারে। কালো অর্থনীতিতে সহজে বিশ্লেষণ করা যায়, কিন্তু তা সহজে জিডিপিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। যেমন মাদক ব্যবসায়ী, কালোবাজারি, শিশুদের ন্যূনতম মজুরির চেয়ে কম দিয়ে উৎপাদন, কর ফাঁকি দেওয়ার জন্য আয় বিবরণীতে প্রকাশ না করা, এসব উৎপাদন বৃহৎ আকার হতে পারে যা জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তারপর হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি বা স্বাস্থ্য এবং প্রত্যাশিত আয়ুষ্কাল। প্রতিটি মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে, কিন্তু প্রকৃত জিডিপিতে তা প্রত্যক্ষভাবে প্রতিফলিত হয় না। প্রকৃত জিডিপি যদি বৃদ্ধি পায়, তাহলে চিকিৎসা, গবেষণা, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার ইত্যাদিতে খরচ বৃদ্ধি পায়। এর ফলে বলা যায় প্রকৃত জিডিপির বৃদ্ধিতে আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। এখন আসি লেজার টাইম বা অবসর সময়। অবকাশ সময়কে অর্থনীতিতে একটি অর্থনৈতিক দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যা আমাদের অর্থনৈতিক কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অবকাশ সময় যত বৃদ্ধি পাবে, অর্থনৈতিক কল্যাণ তত বৃদ্ধি পাবে। আমাদের শ্রম সময়কে জিডিপি গণনার মূল্যায়িত করা হয়, কিন্তু অবকাশ সময়কে মূল্যায়িত করা হয় না। অর্থনৈতিক কল্যাণের দৃষ্টিকোণ থেকে মজুরির মতো অবকাশ সময়ও সমগুরুত্বপূর্ণ, কারণ তা না হলে অনেক ব্যক্তি অবকাশের পরিবর্তে শুধু কাজই করত। বর্তমানে দেখা যাচ্ছে মানুষের অবকাশ সময় বৃদ্ধি পায়, শ্রমিক কাজ কম করে অবকাশ বেশি করছে, অনেকে আবার স্বেচ্ছায় অবসরে যাচ্ছে, ছুটির দিনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে অর্থনৈতিক কল্যাণ পরিমাপের যে এই ধরনটা, অর্থাৎ অবকাশ, এই ধরনের কার্যক্রম জিডিপিতে কিন্তু প্রতিফলন ঘটে না। এনভায়রনমেন্টাল কোয়ালিটি বা পরিবেশের গুণগত মান। অর্থনৈতিক কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিবেশের গুণগত মানকে প্রভাবিত করে থাকে। হাইড্রোকার্বন জ্বালানি যেমন খনিজ তেল ব্যবহার করে আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এছাড়াও শিল্প উৎপাদনের কারণে আমাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস নিঃশেষ হয়ে যাচ্ছে, বনভূমি উজাড় হচ্ছে এবং নদী, খাল, বিল, হ্রদ দূষিত হচ্ছে। পরিবেশের দূষণ রোধে যেসব সম্পদ ব্যবহৃত হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়। যেমন গাড়িতে যে পরিবেশ দূষণ যন্ত্র আছে ব্যবহার করা হয় তা বায়ুস্তর দূষণ রোধে সাহায্য করে থাকে। এই দ্রব্যের উৎপাদন জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, কিন্তু এই যন্ত্র ব্যবহার করা হলে তা বায়ুকে দূষণ করে, যে বায়ু আমাদের নিঃশ্বাস গ্রহণ করে থাকে। এই ধরনের অবস্থা জিডিপিতে ঋণাত্মক অংশ, যা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না। পলিটিক্যাল ফ্রিডম বা সোশ্যাল জাস্টিস, রাজনৈতিক স্বাধীনতা বা সামাজিক ন্যায় বিচার। অধিকাংশ পশ্চিমা দেশের নাগরিকগণ সাংবিধানিকভাবে রাজনৈতিক স্বাধীনতা কিন্তু ভোগ করে থাকে। এসব দেশগুলো সামাজিক ন্যায় বিচার এবং সাম্যতা কঠোরভাবে অনুসরণ করে থাকে।
কিন্তু আমাদের দেশে এই যে এই রাজনৈতিক স্বাধীনতা গুলো জিডিপিতে কাউন্ট করা হতো, জিডিপি পরিমাপের সাহায্যে রাজনৈতিক স্বাধীনতা বা সামাজিক জাস্টিস পাওয়া যায় না, বা জিডিপিতে এসব রিফ্লেক্ট করে না। সর্বোপরি আমরা বলতে পারি জিডিপি, যে দেশের জিডিপি অর্থনৈতিক কল্যাণ পরিমাপের একটি ভালো নির্ণায়ক হতে পারে না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।